সামরিক শক্তিতে বিশেষ অগ্রগতি বাংলাদেশের, সবাইকে মিলিটারি ট্রেনিংয়ের পরামর্শ। জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, রূপা হককে প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী জনসংযোগ, সরকারের দৃশ্যমান উদ্যোগ প্রত্যাশা। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বললেন মির্জা ফখরুল, মাথা নত না করার আহ্বান। যুক্তরাজ্যে বিনামূল্যে হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীর ফ্ল্যাটে বসবাস, নতুন বিতর্কে টিউলিপ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: না ফেরা দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা, প্রিয় কর্মস্থল এফডিসিতে শেষ শ্রদ্ধা। গত এক বছরে সামরিক শক্তিতে বিশেষ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। অস্ত্র ভাণ্ডার আর সামরিক খাতে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব প্রতিরক্ষা সরঞ্জাম। সম্প্রতি সংবাদ মাধ্যম বিবিসিতে এদেশের সামরিক খাত নিয়ে বিশদ প্রতিবেদনে বিমান, যুদ্ধজাহাজ ও অস্ত্রের সংখ্যা নিয়ে আলোচনা করা হয়। বলা হয়, এসব সরঞ্জাম আমদানিতে বাংলাদেশ একসময় চীন নির্ভর হলেও এখন বাজেট বাড়ায় বিক্রেতা দেশের পরিধি বেড়েছে। আফসানা লীলার ডেস্ক রিপোর্ট। সম্প্রতি বিবিসির প্রতিবেদনে বাংলাদেশের সামরিক শক্তির বিশদ তথ্য উঠে আসে। এতে বলা হয়, এক বছরে অনেকটাই এগিয়েছে দেশটির সামরিক খাত। সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বে সুপরিচিত এমন প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের বরাত দিয়ে বিবিসি জানায়, ২০২৪ সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ ৩৭তম। ১৪৫টি দেশের মধ্যে ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৪০তম। ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। বিগত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া, চীন, তুরস্ক, ভারতসহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে। অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের ওপর নির্ভরশীল থাকলেও সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২৮তম। বাংলাদেশ সেনাবাহিনীর ভাণ্ডারে কী ধরনের সমরাস্ত্র আর যুদ্ধ সরঞ্জাম রয়েছে সে বিষয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার ও ওয়ার পাওয়ার বাংলাদেশের তথ্য অনুযায়ী বিমান রয়েছে ২১২টি, হেলিকপ্টার ৭৩টি, ড্রোন ৪৪টি, সাবমেরিন ২টি, নৌযান ১১৭টি, ট্যাঙ্ক ৩২০টি, জলকামান ৪৬৪টি, রকেট লঞ্চার ৭৭টি। এছাড়া তুরস্ক থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যান, মাইন সহ সুরক্ষাকারী যানও কিনেছে বাংলাদেশ। ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে বাংলাদেশ অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করছে। চীনের সমরাস্ত্রের দাম তুলনামূলক কম থাকায় আগে প্রধান বিক্রেতা চীন থাকলেও সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় পশ্চিমা অস্ত্র কেনার সামর্থ্য বেড়েছে বাংলাদেশের। চলতি অর্থবছরে প্রতিরক্ষা বাজেট রয়েছে প্রায় ৪২,০০০ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে যা ছিল ৩৮,০০০ কোটি টাকা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ভারতসহ পার্শ্ববর্তী দেশের উস্কানি মোকাবেলায় সবাইকে মিলিটারি ট্রেনিং দেওয়ার পরামর্শ দিলেন সাবেক সেনা কর্মকর্তারা। সীমান্ত সুরক্ষা নিয়ে আলোচনায় তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সামগ্রিক উন্নয়নে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে মনোযোগী হতে হবে অভ্যন্তরীণ সংস্কারে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের অর্জনে বিশ্ব মোড়লদের কূটকৌশল আর মিয়ানমারের অস্থিরতা বাড়ছে প্রতিনিয়ত। অনেক ক্ষেত্রেই পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তাহীনতা আর দেশবিরোধী হুমকি ভাবাচ্ছে সবাইকে।
এসব এলাকার নিরাপত্তা বাড়াতে করণীয় কি সে বিষয়গুলো উঠে আসে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের আলোচনায়। বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব যেন হুমকির মুখে না পড়ে সেজন্য রুখতে হবে পাহাড়ি বাঙালি বৈষম্য, গড়ে তুলতে হবে ঐক্য। আমাদের সমুদ্র সীমা পাহারা দেওয়া খুবই জরুরি এবং সেটা সেন্ট মার্টিনে আমাদের একটা নৌবাহিনীর ঘাঁটি করা হোক। মিয়ানমার আর্মি ৩-৪ মাসের মধ্যে তারা পুরোপুরি জড়ো করে ধাক্কা দেবে। বিডিআরকে যদি দায়িত্ব যায় যে সেনাবাহিনী যাবে না, এটা পিছিয়ে আছে, প্রয়োজন পড়লে যাবে, দে উইল গিভ এ ওকে রিপোর্ট, কোনো প্রয়োজন নাই, কুকিচিন এন্টারটা গিলে ফেলতে পারবে। তিস্তা বাদও কিন্তু একটা বড় ব্যাপার, পানি বন্ধ করে দিলেই তো আপনার প্রবলেম হবে, সেটা ফারাক্কা হোক আর তিস্তার পানিই হোক। প্রচুর ধরনের আলাপ আলোচনা করা এখনো প্রয়োজন আছে। যতদিন পর্যন্ত আমরা এই রাজনীতিকে শুদ্ধ করতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা হুমকির মধ্যে থাকবে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর উস্কানিতে পা না দিয়ে নিজেদের প্রতিরোধের কৌশল রপ্ত করা আর অভ্যন্তরীণ সম্প্রীতি বাড়ানোর উপর জোর দেন বক্তারা। বন্ধুবেশী ভারত, ওরা আমাদের বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য অপচেষ্টা চালাচ্ছে। আমাদের সীমান্ত কাদের বৃহৎ দেশসমূহের বৃহৎ যে প্রতিবেশী দেশ আমাদের, তাদের, সুতরাং তাদের সাথে লড়তে হলে আমাদের অবশ্যই কম্পালসারি মিলিটারি ট্রেনিং এর প্রয়োজন আছে। সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যে আমরা একটা কম্পালসারি মিলিটারি ট্রেনিং ইন্ট্রোডিউস করব। ইন্ডিয়া 10 বার ভাববে বাংলাদেশকে কখনো আক্রমণ করবে কিনা। যদি কেউ ভিতর চক্রান্ত করে, আমরা জানি এই বাংলাদেশে কিভাবে বুক পেতে এই বাংলাদেশকে রক্ষা করতে হয়। বিদেশি এনজিওগুলোর কার্যক্রমকে সরকারের কঠোর নজরদারিতে রাখার উপর জোর দেন আলোচকরা। এনজিও কার্যক্রমের উপরে রাষ্ট্রের। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক সৌজন্য দেখা করতে গেলে তিনি বলেন, আগের 3টি জাতীয় নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, ছিল না বাক স্বাধীনতা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুরো জাতি এখন বাক স্বাধীনতা ফিরে পেয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। মানিক শিকদারের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য দেখা করেন ব্রিটিশ সাংসদ রূপা হক। সে সময় পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান ব্রিটিশ এমপি রূপা হক। প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের উদ্যোগের অগ্রগতি তুলে ধরে জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে 2025 সালের ডিসেম্বর বা 26 সালের মাঝামাঝিতে নির্বাচন হবে। আওয়ামী লীগ আমলে 3টি নির্বাচনের অস্বচ্ছতা ও সংসদ সদস্যদের নানা অনিয়মের প্রসঙ্গ তুলে ধরে ড ইউনূস জানান, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সেক্রেটারি লামিয়া মোর্শেদের সাথে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বৈঠক করেন ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন ও জনগণের কাছে তুলে ধরতে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার জরুরি সংবাদ সম্মেলনে তারা জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে কারোর দ্বিমত নেই, তবে আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে এখনও কিছু জানানো হয়নি। মাহিলা ইসলামী রিপোর্ট। 24-এর গণঅভ্যুত্থানের স্বীকৃতি হিসেবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জন্য সদ্য বিদায়ী বছরের শেষ দিনটি বেছে নিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তবে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র প্রকাশের দায়িত্ব নিয়ে নিলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে সময় বেঁধে দেন ছাত্রনেতারা। চার দিন পর শনিবার এ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে, তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে,
সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, জুলাই ঘোষণাপত্রের ঐক্যমত থাকা দরকার। প্রোক্লেমেশন নিয়ে কারো কোনো দ্বিমত নাই, হয়তো দৃষ্টিভঙ্গিগত অথবা কোনো শাব্দিক চয়নে কিছু পার্থক্য রয়েছে, এগুলো অলরেডি আমরা সলভ করতে পেরেছি। ড্রাফটিংটা একদম শেষ পর্যায়ে, যে কোনো সময় সরকারের উদ্যোগ অথবা সরকার যদি আমাদের আহ্বান করে আমরা বসতে প্রস্তুত। বেঁধে দেওয়া সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার যদি জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করে তবে জনগণকে সাথে নিয়েই তা করা হবে বলে জানান ছাত্রনেতারা। কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সে বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র বা চক্রান্তের কাছে বিএনপি মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ৭১ সালে যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল সেই মুক্তিযোদ্ধারা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ও বৈষম্যবিহীন রাষ্ট্র চেয়েছিল। আজকে সবখানে বৈষম্য সৃষ্টি হয়েছে, দুর্নীতিতে ভরে গেছে। এ সময় বৈষম্য ও দুর্নীতি দূর করে জনগণের পার্লামেন্ট গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আজকে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে। সেই চক্রান্তের কাছে আমরা কেউ মাথা নত করব। বাংলাদেশ যারা যুদ্ধ করেছিল শেখ জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে তারা সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশ সেখানে চেয়েছিল। তারা বৈষম্য বিশ্বাস করেনি, বিশ্বাস করতে তারা বৈষম্য বিহীন একটি রাষ্ট্র চেয়েছিল। যুক্তরাজ্যে বিনামূল্যে প্রায় 10 কোটি টাকার ফ্ল্যাট পেয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে। দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপকে লন্ডনে ওই ফ্ল্যাট উপহার হিসেবে দেন আবাসন ব্যবসায়ী আব্দুল মুতালিফ। ক্ষমতাচ্যুত হাসিনার ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ ছিল ওই ব্যবসায়ীর। আফসানা লীলার ডেস্ক রিপোর্ট। আবারও আলোচনায় টিউলিপ সিদ্দিক। তাকে নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে উঠে এসেছে নতুন খবর। প্রতিবেদনে বলা হয়, টিউলিপকে লন্ডনে একটি ফ্ল্যাট দিয়েছেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ। শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ ছিল। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়েছে, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত। 2004 সালে 2 বেডরুমের ফ্ল্যাটটি দেয়া হয় তাকে। এর আগে 2001 সালে সেটি 1,95,000 পাউন্ড, প্রায় 2,93,97,000 টাকা দিয়ে কেনা হয়। ফ্ল্যাটটির বর্তমান মূল্য প্রায় 9.5 কোটি টাকা। যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে, কিংস ক্রসের ওই ফ্ল্যাটে কিছুদিন বসবাস করেন টিউলিপ। এরপর বেশ কয়েক বছর সেখানে ছিলেন তার ভাই বোন। পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে 2 ফ্ল্যাট থেকে পাওয়া ভাড়ার কথা উল্লেখ রয়েছে। আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের দুর্দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের বাবা মা। তাই কৃতজ্ঞতা স্বরূপ একটি ফ্ল্যাট টিউলিপকে দিয়েছিলেন তিনি, এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। বর্তমানে 70 বছর বয়সী আব্দুল মোতালিফ দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করছেন। টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার খবর এমন সময়ে সামনে এলো যখন বাংলাদেশের 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ফ্যান্টাসি থেকেই আত্মীয়ের গয়না চুরির পরিকল্পনা, 32 ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার 2। 31 জানুয়ারি বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, সাউথপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবি। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। রাজধানী আদাবরে একটি বাসার লকার ভেঙে 45 ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে 32 ভরি উদ্ধার ও জড়িত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, ফ্যান্টাসি থেকেই গয়না চুরি পরিকল্পনা করে তারা। মাহতাব মিনহাজের প্রতিবেদন।
আদাবর ১৬ নম্বর রোডের এই বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ লুট করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় অভিযোগ করলে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিয়ে যদিও গণমাধ্যমে কথা বলেনি বাদীপক্ষ। পরে জানা যায় গ্রেপ্তারকৃত কিশোর মাহিন বাদী বাবলি সরকারের আপন ভাইয়ের ছেলে। চুরির কাজে তাকে সহযোগিতা করে বন্ধু রেহান। মাহিন পরিবারের সাথে এই ভবনই থাকতো বলে জানান প্রতিবেশীরা। তার ভাই বউ আর ওর বন্ধু বান্ধব আসছিল, গিয়ে সাত করে নিয়ে এসে তালা ভাঙিয়ে নিছে। এক রুমে থাকি 3 বছর ধরে। আদাবর থানার ওসি জানান, ফ্যান্টাসি থেকে গয়না চুরির পরিকল্পনা। মাহিন তার ফুফুর বাসা ফাঁকা পেয়ে বন্ধুকে নিয়ে এই ঘটনা ঘটায়। বাদী তার বাসা থেকে বের হয়ে মা অসুস্থ হসপিটালে যায়। সেখান থেকে এসে দেখে তার বাসায় লক ভাঙা, ভিতরের যেখানে গহনাগুলো রাখা ছিল সেটারও লক ভাঙা। ছোট বয়স তো তারা টাকা দিয়ে অনেক কিছুই করবে, তাদের শখের যত বিষয়গুলো পূরণ করা সেটা করার চেষ্টা করবে। ৪৫ ভরির মধ্যে ৩৫ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সঙ্গে উদ্ধার করা হয়েছে ২৭,০০০ টাকাও। মাহিনের দেয়া তথ্য মতে আরেকজনকে আমরা, মাহিনেরই বন্ধু, আরেকজনকে আমরা গ্রেপ্তার করি, রেহান, এবং এই দুজনের তথ্যের ভিত্তিতে ৩২ ভরি স্বর্ণ 10 ভরি রৌপ্য উদ্ধার করা হয়। বাদীর তথ্য ছিল ৪৫ ভরি অনুমান ৪৫ ভরি স্বর্ণ এবং 12 ভরি রৌপ্য। পুলিশ বলছে গত ২৮ থেকে ২৯ তারিখের মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে। ঘটনার তারিখ ২৮ থেকে ৩০ তারিখের মধ্যে যে কোনো সময়। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। যাদের হাতে রক্তের দাগ তাদের ইস্তেমা করার নৈতিক অধিকার নেই মন্তব্য করে ৩১ জানুয়ারি বিশ্ব ইস্তেমার তারিখ ঘোষণা করেছে তাবলিগ জামায়াত। মুসল্লি হত্যার বিচারের পাশাপাশি সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধেরও দাবি জানিয়েছে তারা। আদিত্য মামুনের রিপোর্ট। গেল বছরের ১৭ ডিসেম্বর টঙ্গীতে ইস্তেমাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। হত্যার বিচার ও সাতপন্থীদের প্রতিরোধে কাকরাইলে এই সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে এখনো হত্যার বিচার পাওয়া যায়নি অভিযোগ করে 4 দফা দাবি ঘোষণা করেন তাবলিগের শীর্ষ নেতারা। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি। 25 জানুয়ারির মধ্যে হত্যার বিচার করা না হলে ওলামা সমাবেশ থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। যদি সরকার পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ ও আশানুরূপ কাজের অগ্রগতি লক্ষ্য করা না যায় তাহলে ইনশাআল্লাহ পরবর্তী সিদ্ধান্ত ওলামা সম্মেলন থেকেই ঘোষণা করা হবে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মামুনুল হক। বিচারের পরেই বিবদমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানান তিনি। সকল আলোচনার দুয়ার রুদ্ধ করে দিয়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে আমাদের 3 জন ভাইকে হত্যা করা হলো। এখন সেই রক্তের উপর দিয়ে আমরা কিভাবে তাদের সাথে আলোচনায় যেতে পারি? এই জন্য আমরা বলছি বারবারই যে আলোচনার জন্যই তো আমরাই উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা এখনো আলোচনা চাই, কিন্তু কথা হলো যে হত্যাকাণ্ডের বিচার তো করতে হবে। সাতপন্থীদের ইস্তেমা করার নৈতিক অধিকার নেই দাবি করে 31 জানুয়ারি ইস্তেমার তারিখ ঘোষণা করেন। প্রথম পর্বের ইস্তেমা হচ্ছে ইনশাআল্লাহ, সেই বিষয়ে কোনো ধরনের বাধা নেই। কাজেই 17 তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইস্তেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে তাদের আসলে সেখানে ইস্তেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। ভারতের সাতপন্থী অংশকে ভারতেই অবস্থান করার পরামর্শ দেয়া হয় সংবাদ সম্মেলনে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখাতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কুষ্টিয়ায় জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি আরও জানান, ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এছাড়া বিগত সরকারের গড়ে তোলা সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও তাদের কঠোরভাবে দমনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির। মুক্তিযোদ্ধা পরিবারকে আমরা সম্মান দেখাতে চাই, আরো কিছু পিছিয়ে পড়া গোষ্ঠীকেও আমরা সম্মান দেখাতে চাই, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে। জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা। শনিবার রাত 8টায় রাজু ভাস্কর্যের সামনে তারা এই প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, একটি কুচক্রী মহল ছাত্রদলের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তাদের বিরুদ্ধে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। ৭১ ও ২৪ পরাজিত শক্তি মিলে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
তারা বলেন, এরই মধ্যে সিন্ডিকেট মিটিংয়ে ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তা মিথ্যা বলে জানিয়েছেন। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ওপর হামলায় যারা জড়িত তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনারও দাবি জানানো হয় সমাবেশে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের নামে অব্যাহত অপপ্রচার, আমরা এর তীব্র নিন্দা এবং ঘৃণা জানিয়ে নামে বেনামে বিভিন্ন গুপ্ত সংগঠন একের পর এক মব কালচার তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে। সেই ধারাবাহিকতা তারা এখনো অব্যাহত রেখেছে। জাতীয়তাবাদের শক্তিকে রুখে দেওয়ার জন্য এমন কোন শক্তি নেই বাংলাদেশের মাটিতে জন্ম নিয়েছে। ২৪শে অভ্যুত্থানের পরই ৭২-এর সংবিধান বাতিল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। সন্ধ্যায় নরসিংদী সরকারি কলেজের সাময়িকী চিন্তার স্বর এ দেয়ালের সংবিধানের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি আরও বলেন, কেন অভ্যুত্থান হলো বা তরুণরা কি চায় তা লেখা ছিল দেয়ালে। এ সময় সংবিধান সংস্কার নিয়েও আলোচনা করেন তিনি। এদিকে কয়েক মাসের ব্যবধানে দেয়াল থেকে মুছে ফেলা গ্রাফিতিগুলোকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করতেই দেয়ালের সংবিধান নামে এই সংখ্যার মোড়ক উন্মোচন করা হয় বলে জানান সম্পাদনা পরিষদের সদস্যরা। সময় হয়েছে আবার একটি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ট্রাম্পের ঘুষ প্রদান মামলায় রায় 10 জানুয়ারি, খালাসের সম্ভাবনা। জাতীয় দলে খেলার ইচ্ছে নেই তামিমের, সাকিব মাশরাফিকে দেখে রাজনীতির শখ মিটে গেছে আফ্রিদির। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। বাংলাদেশের সম্ভাবনাময় নানা খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্যের ব্যবসায়ীরা। একই সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণের আগ্রহের কথাও জানান তারা। বিষয়টিকে খুবই ইতিবাচক বলছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। এ সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার নানা পদক্ষেপের কথাও জানান তিনি। হিরোজুম্মানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তাদের সংগঠন দ্য UKBCCI এর মতবিনিময় সভা। সভায় সংগঠনটির চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের কথা তুলে ধরেন। We work between two countries for inward and outward investment. So, what you can see today, we brought almost 20 investors. There are Nepalese investors settled in England, and they are already successful business doing in China, India, and other countries. We have a group of Chinese people. We have professors, teachers. They come here, and a group of people from China also came here with us. And some of them are Hong Kong-based Chinese who migrated in England, and they want to source their product from Bangladesh. যুক্তরাজ্যের ব্যবসায়ীরা বাংলাদেশে বছরে $500 মিলিয়ন বিনিয়োগ করতে পারেন। Compared to China and other countries surrounded us, so they find opportunity here because of textile garments and all these business. You need human resources, and human resources good and reasonably priced. যুক্তরাজ্যের ব্যবসায়ীদের স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, বাড়ছে রেমিটেন্স ও রপ্তানিও। কথা বলেন পাচার হওয়া অর্থ ফেরতের প্রক্রিয়া নিয়েও। We also need international support in that, is to recover part of this lost assets. We estimate that the banks have been robbed systematically to the tune of about 2.5 lakh crore. That means 2.5 trillion taka. We are in touch with foreign governments, including ISCCC from the British government. They're very helpful. বাংলাদেশ সফর করছে যুক্তরাজ্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল, সাথে আছে ব্রিটিশ এমপি রূপা হকও। হিরোজুম্মান, 21 টেলিভিশন, ঢাকা।
ব্যবসায়ী এবং এনবিআর কিছু অসাধু কর্মকর্তার দুর্নীতির কারণে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না মনে করছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। সিপিডি বলছে কর ফাঁকি রোধ এবং করযোগ্য সব নাগরিককে কর জালের আওতায় আনা সম্ভব হলে আয়কর থেকে রাজস্ব আদায় কয়েক গুণ বাড়বে, কর জিডিপি অনুপাতও যৌক্তিক পর্যায়ে পৌঁছাবে। তৌহিদুর রহমানের রিপোর্ট। চলতি অর্থবছরের প্রথম 5 মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বর সময়ে রাজস্ব আদায় হয়েছে 1,26,777 টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 42,000 কোটি টাকা কম। অন্যদিকে কর জিডিপি অনুপাতও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বাংলাদেশে। এমন বাস্তবতায় রাজস্ব আহরণ বাড়াতে পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। স্থিতিশীল ও টেকসই অর্থনীতির স্বার্থে উন্নয়ন সহযোগীরাও বলছেন একই কথা। এখন আপনি যতটা রাজস্ব বৃদ্ধির জন্য নজর দেখতে পাচ্ছেন, সেটা অনেকটা নিতান্ত বাধ্য হয়ে। এমন পরিস্থিতিতে কিছু পণ্য ও সেবায় নতুন করে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়াতে চায় সরকার। তবে অর্থনীতিবিদরা বলছেন রাজস্ব আদায় বাড়াতে কর জাল সম্প্রসারণ বেশি জরুরি। পাশাপাশি গড়ে তুলতে হবে একটি দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থাপনা। বিভিন্ন পক্ষ তার সুবিধাগুলোকে রেখে সিস্টেমগুলোকে চালানোর মতো ব্যবস্থা নিচ্ছে, ফলে এখান থেকে দুর্নীতি যেমন রোধ করা সম্ভব না, উপরন্তু সরকারের যে রাজস্ব আদায় এবং বিশেষ করে যদি বলতে চাই যে স্বল্পোন্নত দেশ থেকে 2026 সালে বেরিয়ে গেলে অভ্যন্তরীণ রাজস্বের যে বিপুল গুরুত্ব এবং তার জন্য যে প্রস্তুতি, সেটির বিবেচনায় যে ধরনের কার্যক্রম এখন পর্যন্ত চলছে সেটি একেবারেই অপ্রতুল। ব্যবসায়ীদের বড় একটি অংশের মধ্যে ভ্যাট ট্যাক্স ফাঁক দেওয়ার প্রবণতা থাকায় রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দায়ী করেন এনবিআর এর অসাধু কর্মকর্তাদেরও। বড় বড় কর খেলাপির নাম শুনতেছি এখন, বড় বড় কর, বিরাট 15,000 কোটি টাকা বা ইত্যাদি শুনতেছি। এগুলো তো একদিনে হয়নি, আর এগুলো কেউ যে দেখেনি তা তো না। কোনো অন্যায়, কোনো অনিয়ম কারণ নেক্সাস ছাড়া কিন্তু হয় না, এক হাতে কিন্তু তালি বাজে না। যিনি এটা আহরণের জন্য দায়ী, তিনিও তার ব্যাপারে, তার কাজের ব্যাপারে জবাবদিহির মধ্যে থাকবেন। রাজনৈতিক সদিচ্ছাটা যদি ঠিক না থাকে তাহলে এগুলো হতে থাকবে। রাজস্ব ফাঁকি রোধে ফাইন্যান্সিয়াল সিস্টেমে সব ধরনের লেনদেন সার্বক্ষণিক মনিটরিংয়ের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। দুর্নীতিকে অ্যাড্রেস করবার বিষয়টিকে মাথায় রেখে এই সিস্টেমটি এখন পর্যন্ত তৈরি হয়নি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নোয়াখালীর সুবর্ণচরে সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে প্রায় 400 সয়াবিন ও মরিচ চাষিকে 4% মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। শনিবার সুবর্ণচর উপজেলা পরিষদে এই বিনিয়োগ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম, ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মোর্শেদ আলম খন্দকার, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফুরকানুল্লাহ সহ ব্যাংক কর্মকর্তারা। এতে আরও অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি, এসএমই অ্যান্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স ডিভিশনের প্রধান শ্যাম সুন্দর রায় সহ গণ্যমান্যরা। কর্পোরেট সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন গণমাধ্যম, রেডিও সহ 33টি প্রতিষ্ঠানে অংশগ্রহণে ব্যাডমিন্টন টুর্নামেন্টে আয়োজন করেছে শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম। সন্ধ্যায় মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে টুর্নামেন্টটি উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু। তিনি বলেন, প্রতিদিনই আনুষ্ঠানিক যোগাযোগের বাইরে মিডিয়া ইন্ডাস্ট্রির সবাইকে একত্রিত করতে প্রতি বছরই এমন টুর্নামেন্ট আয়োজন করবে মিডিয়াকম। সেই সাথে ধন্যবাদ জানান অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকেও। এছাড়া উপস্থিত ছিলেন মিডিয়াকমের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 33টি প্রতিষ্ঠান থেকে অংশ নিচ্ছে একটি করে দল। 2 সদস্য বিশিষ্ট দলগুলো 8টি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেমিফাইনাল ও ফাইনাল সহ মোট ম্যাচ হবে 67টি। পরিচালনা করবেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের অফিসিয়াল আম্পায়াররা। শেষ করছি চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনার শেষ বিদায়ের খবর জানিয়ে। না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার রাতে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ বাদ জোহর অভিনেত্রীর প্রথম জানাজা হয় বিএফডিসিতে। এ সময় তাকে শেষ শ্রদ্ধা জানান চলচ্চিত্র ব্যক্তিত্বরা। পরে দ্বিতীয় জানাজা শেষে বাদ আসর বনানী কবরস্থানে অন্তিম শয়নে শায়িত করা হয় চিত্রনায়িকা অঞ্জনাকে। মফিউর রহমানের রিপোর্ট। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির ভেতরে লাশবাহী একটি গাড়ির চারপাশে উৎসুক জনতার ভিড়। মুখগুলো ভীষণ কষ্টের, চোখ অশ্রুসজল, কারণ গাড়ির ভেতরে প্রিয় নায়িকা অঞ্জনার নিথর দেহ।
1976 সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন অঞ্জনা। একই বছর অঞ্জনা অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র দস্যু বনহুর ছবিতে তার নায়ক ছিলেন সোহেল রানা। এ ছবির পর তাকে আর ক্যারিয়ার নিয়ে ভাবতে হয়নি। ওকে ছাড়া আর কাউকে স্বামীত্বে বরণ করে আমি কলঙ্কিনী হতে পারবো না। এরপর একে একে অভিনয় করেন মাটির মায়া, অশিক্ষিত, চোখের মণি, সুখের সংসার সহ অনেক ছবিতে। তিনি হয়ে ওঠেন দর্শক নন্দিত জনপ্রিয় অভিনেত্রী। কয়েকদিন আগে অসুস্থ হলে টানা 10 দিন অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন অঞ্জনা। আশানুরূপ কোনো উন্নতি না হওয়ায় 1 জানুয়ারি রাতে তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই অভিনেত্রী। তার মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়েছেন শিল্পী ও শুভানুধ্যায়ীরা। সবসময় হাসি খুশিই থাকতো, মানে কখনো দেখতাম না যে ও অসুস্থ। সত্যি তিনি তো কয়েকবার জাতীয় পুরস্কার পেয়েছেন, বিভিন্ন বাসচাষ থেকে শুরু করে আরো কয়েকবার অ্যাওয়ার্ড পেয়েছেন। তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করে। অঞ্জনাকে হারিয়ে নির্বাক আপনজনেরাও। এত মিশুক, এত ভালো ব্যবহার করতো, কিন্তু আমি বলবো না, আপনারা সবাই বলবেন না, আমার মার কথা তো আমি। এখানকার মানুষের মতো আমাদের পরিবারের জন্য প্যাথেটিক, আমরা একজন আমাদের গার্জিয়ান হারিয়েছি। বাদ জোহর অঞ্জনার প্রিয় কর্মস্থল এফডিসিতে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। এতে অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মী ও ভক্ত অনুরাগীরা। পরে চ্যানেল আইয়ের সামনে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সামরিক শক্তিতে বিশেষ অগ্রগতি বাংলাদেশের, সবাইকে মিলিটারি ট্রেনিং এর পরামর্শ। জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, রূপা হককে প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী জনসংযোগ, সরকারের দৃশ্যমান উদ্যোগ প্রত্যাশা। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বললেন মির্জা ফখরুল, মাথা নত না করার আহ্বান। যুক্তরাজ্যে বিনামূল্যে হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীর ফ্ল্যাটে বসবাস, নতুন বিতর্কে টিউলিপ। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।